কক্সবাজার, বাংলাদেশ। এখন পর্যন্ত আমার ভ্রমণ করা সবচেয়ে বেশি সিন্ডিকেট সমৃদ্ধ এক ট্যুরিস্ট স্পট, যেখানে বাস থেকে নামতেই শুরু হয় দালালদের হাতটা। এ সকল দালালদের হাত থেকে রক্ষা পেতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন। বরাবরের মতোই কাঠগড় থেকে যাত্রা শুরু করে নতুন বাজারে এসে পৌঁছলাম। উদ্দেশ্য একটাই, কক্সবাজারের বাস ধরা। সেখানে যেতেই লোকাল বাসের হেল্পাররা গোল করে ধরে ফেলল, ঠিক যেমন শাহিন ধরে ফেলেছিল টেলিসামাদের ছেলেকে। এদের পাকনা আলাপে কর্ণপাত না করেই সোজা ঢুকে পড়লাম পূরবী বাস কাউন্টারে। কোনো এক পণ্ডিত বলেছিল এই বাস নাকি দ্রুত পৌঁছায়, কিন্তু এটায় উঠার পর দেখলাম যাত্রা শুরু হলো তো হলোই, পথ যেন আর শেষ হয় না। মনে মনে ভাবছিলাম এতক্ষণ টাইম দিলে ঢাকাই তো পৌঁছে যেতে পারতাম। চাইলাম কিছুক্ষণ ঘুমাবো, কিন্তু ঘুম আর আসছিল না। তাই কাঙ্গালের মতো জানালা দিয়ে জি বাংলা সিরিয়াল দেখছিলাম আর টুকটাক ফুটেজ নিচ্ছিলাম। আর এসব ভুংভাং করতে করতেই চলে আসলাম কক্সবাজার টার্মিনালে। বাস থেকে নামতেই চোখে পড়লো এক দালাল। তার উদ্দেশ্য দূর দূরান্ত থেকে আসা যাত্রীদেরকে রিজার্ভ অটোতে করে পাঠাবে, আর সে নিজে যেসব হোটেলের সাথে পার্সেন্টেজ শেয়ারিং পার্টনার করে রেখেছে সেসব হোটেল বুক করাবে। আমার উদ্দেশ্য ছিল বাস থেকে নেমে বাসের একটা ভিডিও করা। আমি তাই করলাম, কিন্তু সেই ফুটেজের মধ্যে সেই দালাল অনাকাঙ্ক্ষিতভাবে এসে পড়ে, আর এটা সে বুঝতে পেরেছে। আসলে চোরের মন পুলিশ পুলিশ। সে নিজেই আমার কাছে এসে আমাকে জিজ্ঞাসা করছে আমি কি করি আর তার ভিডিও করছি কেন। তখন উত্তর দিলাম, আপনি কে ভাই যে আপনার ভিডিও আমাকে করতে হবে? আমি বাসের ফুটেজ নিচ্ছি। তাকে আমি আমার চ্যানেল দেখালাম। সে চ্যানেল দেখে কিছুই বুঝলো না, উল্টো ভয় পেল। তখন সে আমায় ধরলো ভিডিও ডিলিট করার জন্য। যেহেতু আমি একা ছিলাম তাই অটোওয়ালা সিন্ডিকেটের সাথে কথা না বাড়িয়ে ওদেরকে আলু বানালাম। ভিডিও ট্র্যাশে রেখে বললাম ভিডিও ডিলিট করে দিয়েছি। আমার যাওয়ার দরকার ছিল ডলফিন মোড়, যেখানে যাওয়ার জন্য ভাড়া প্রয়োজন হয় জনপ্রতি 10 টাকা। কিন্তু আমাকে দেখার পর সবাই রিজার্ভ যাওয়ার জন্য জিজ্ঞাসা করছে। 10 টাকার ভাড়া 70 থেকে 80 টাকা চাচ্ছে। যেই লোক সিরিয়াল করে যায় সেও এসে রিজার্ভের জন্য হাঁক দিচ্ছে। কিন্তু আমি তো নাছরবান্দা, দরকার পড়লে হেঁটে যাবো, তবুও রিজার্ভে যাব না। অবশেষে একটা অটোরিকশায় 3 জন উঠলাম আর ভাড়া দিলাম জনপ্রতি 10 টাকা করে। ডলফিন মোড় নামতেই আবার অটোওয়ালাদের ভিড়। এবার এরা ভিড় করেছে কম টাকায় হোটেল ভাড়া করে দেবে বলে। আমি যতই বলি যে হোটেল বুক করা হয়ে গেছে, তারা তা মানতেন নারাজ। আমি যা দেখাই, যাই বলি, এরা তার উল্টোটা বলে। অতঃপর এ সকল গরু গাধাদের কথায় কান না দিয়ে সোজা ঢুকে পড়লাম হোটেলে। একটু রেস্ট করে একাই নিচে নেমে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য, কারণ আমার বন্ধু উল্লুকের মতো ঘুমাচ্ছে। ডেকেও তাকে কোনোভাবে উঠানো যাচ্ছে না। হালকা খাওয়া দাওয়া করে বিচে চলে গেলাম। ততক্ষণে সন্ধে গড়িয়ে রাতের আধার নেমে এসেছে, আর হুট করে নেমেছে বৃষ্টি। দোকানের নিচে নিচে দাঁড়িয়ে ভিডিও করলাম। বন্ধু কল দিল, বললাম তুই ঘুমোতে থাক হারামখোর। বন্ধু আর ভাই ব্রাদাররা সবাই নিচে নামলো। বিচে আমরা হাঁটাহাঁটি করলাম, তারপর একসাথে খাওয়া দাওয়া করে আবার হোটেলে ব্যাক করলাম। উল্লেখ্য যে এখানে বাইরের ভ্যান থেকে খাবার খেলে আপনাকে অবশ্যই দামাদামি করে খেতে হবে। আপনি 10 জায়গায় ঘুরে দেখে শুনে ভালো মন্দ বিচার করে খাবেন, তাহলে মন মতো পাবেন। আনলিমিটেড ভাতের পাল্লায় পড়তে যাবেন না। আপনি একা মানুষ, কতই বা ভাত খাবেন। তাই কোয়ান্টিটি থেকে কোয়ালিটিকে প্রায়োরিটি দিবেন বেশি। তো এভাবে কাটলো আমার প্রথম দিন। তো আইছিলাম, ভাবছিলাম একটু ঘোরাঘুরি করবো, কিন্তু শালা যাইরা আর রাতে দেখতে থাকে আর মানে ভোরবেলা ঘুমান শুরু করে। আমি রাতে ঘুমাই, ভোরবেলা উঠি। হারাত ঘুমায়, হারা জায়গা থাকে, ভোরবেলা ঘুমায়। রাতে জাগার জন্য রাতে জাগার লিগে তুই রুমের ভিতরে কি তুই থাকবি বিচের ভিতরে, রুমের ভিতরে কি লাভ তোর? লস প্রজেক্ট। বাইরেও বৃষ্টি, ভাবছিলাম একটু ঘোরাফেরা করবো, কিন্তু কোনো লাভ হলো না। যারা আপনারা কাপল আছেন তারা জিনিসটা খুব এনজয় করবেন। আপনারা পরিমাণ বৃষ্টি, এই বৃষ্টিতে মনে করেন বাইরে সমুদ্র সৈকতে ঘুরবেন। কক্সবাজারে সচরাচর বৃষ্টি থাকে না। আমরা রিসেন্টলি অনেকগুলো গরম ফেস করছি। এখন মানে আমরা একটা সুন্দর একটা আবহাওয়া পাইছি, কিন্তু আমরা বেরোতে পারতেছি না, কারণ আমরা কেউ ছাতা নিই না। আর প্রোটেকশন ছাড়া বের হওয়া তো প্রবলেম আপনারা জানেন। 12 সেপ্টেম্বর 2025। কক্সবাজারে আজ আমার দ্বিতীয় দিন।
রাতে দেরি করে ঘুমানোয় সকালে উঠতে উঠতে বেলা 12টা বেজে গিয়েছে। নবাবী স্টাইলের ঘুম ছেড়ে ফকির মার্কা হাফ প্যান্ট পরে সোল্লা মিলেনিয়াম ক্লাবের লেও চাইল্ডদের সাথে বের হয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। আজ সাগরে নেমে লবণ খাবো ভেবে মনে মনে সবাই খুশি হতে লাগলো। সেখানে যেতেই স্পিডবোট দেখে লোভ সামলাতে পারল না আমাদের দুই মুরব্বি, আসিফ ভাই এবং রাসেল ভাই। তাই স্পিডবোটওয়ালাদের সাথে জোর জবরদস্তি মামা ভাগ্নে সম্পর্ক বানিয়ে দর কষাকষি করে জনপ্রতি 200 টাকা দিয়ে পুকি রঙের স্যান্ডো গেঞ্জি পরে বোটের পেছনে হিসু উড়িয়ে এক চক্কর দিতে ঝাঁপিয়ে পড়ল তারা সমুদ্রে। আমাদের লেও চাইল্ড গ্রুপ বাতাসের ঘ্রাণ নিতে নিতে এগিয়ে যাচ্ছে আর ভালো স্পট খুঁজছে ছবি তোলার জন্য। অতপর মুরব্বীদের ফুটেজ নিয়ে মুসাফিরের মতো পায়ে হেঁটে রওনা দিলাম শৈবাল বিচের উদ্দেশ্যে। লাবণী বিচ, সুগন্ধা বিচ, নোরা ফাতেহি বিচ, এমন কত বিচ যে পার হলাম তা আমার জানা নেই। তো অনেকদিন পরে ঘুরতে আসলাম কক্সবাজার। এই জায়গাটা মোটেও সহজ না, বাটপাড়া চোর দিয়ে ভরা এই জায়গা। যদি চালাক চতুর না হন, কথা বলতে না পারেন, তাহলে অবশ্যই বাস খাবে। বাসায় বসে কান্না না করে কক্সবাজার আসেন, কারণ কান্না করার পানিও কিন্তু লবণাক্ত, Yes. আর সমুদ্রের পানিও লবণাক্ত। বাহ। So, don't waste your eye water. Only give it your downstream water. হ্যাঁ? What is the meaning of downstream? মানে নিচ দিয়ে বহিত পানি। ইস্যু কেলা রে বাবা। समझ रहे हो आप समझ रहे हो ना। শৈবাল বিচে পৌঁছানোর পর প্রত্নতত্ত্ববিদ সাইফুল ভাই মাটি খুঁড়ে ডাইনোসর আমলের ড্রাগনের সাথে হেরে যাওয়া বালু নামক বিষ্ঠার নিচে চাপা পড়া কাঁকড়া খুঁজে বেড়াচ্ছে। আর আমার বন্ধু পণ্ডিত পুলইক্কা কি আবল তাবল বকছে তা আমার মাথার 2 কিলোমিটার উপর দিয়ে যাচ্ছে। অবশেষে আমরা ইচ্ছা মতো ডুবালাম। চোখে লবণ লেগে যাচ্ছিল, চোখ জ্বালাপোড়া করছিল। সতর্কবার্তা, সাগরে নামার পর কিছু জায়গায় কোমর সমান পানি থেকে হুট করে মাথা সমান পানি এসে পড়েছিল এক ঢেউই। তাই যারা সাঁতার না জানেন তারা বেশি দূর যাবেন না, আবার ঢেউ দেখে পাগল হয়ে যাবেন না। মনে রাখবেন, ট্রাভেলের এনজয়মেন্ট থেকে জীবনের মূল্য অনেক বেশি। ওনাকে লাফটি মারতেছে একদম। সেই
অতঃপর আমরা গোসল শেষ করে হোটেলে ব্যাক করলাম। হোটেলে গিয়ে গোসল করার সময় টের পেলাম আমার পকেটে অনেক বালু ঢুকে পড়েছে। 5টা পকেটেই বালু দিয়ে ভরপুর। আর সবচেয়ে কষ্টের সংবাদ হচ্ছে, আমি যখন পানিতে নামি তখন আমার মাইক্রোফোনটা আমার পকেটেই ছিল, কিন্তু ঢেউয়ের সাথে সাথে সেটা কোথায় পড়ে গিয়েছে তা আমার জানা নেই। আরেকটা না কেনা পর্যন্ত আমি আর মাইক্রোফোন ইউজ করতে পারবো না। তো এভাবে চলে গেল আমার দ্বিতীয় দিন। 13 সেপ্টেম্বর 2025। আজ কক্সবাজারে আমার শেষ দিন। আজ কাঁকড়া বিচ আর ইনানি বিচে ঘুরে আমি আবার আমার কর্মস্থলে ফিরে যাব। লেউ চাইল্ড গ্রুপ আরও সামনের পথ এক্সপ্লোর করবে, কারণ তাদের হাতে সময় আছে। আমি যেতে পারবো না ভেবে মনে মনে খারাপ লাগা কাজ করছিল। ডলফিন মোড় থেকে 1500 টাকায় একটা অটো ভাড়া করা হলো, যে মাগরিবের আগ পর্যন্ত আমাদেরকে ঘোরানোর চুক্তিতে সম্মত হয়েছে। আপনারা চাইলে 1100 বা 1200 এর মধ্যেও অটো ভাড়া করতে পারবেন, 1500 টাকা লাগবে না। তো বেরিয়ে পড়লাম কাঁকড়া বিচের উদ্দেশ্যে। যেতে যেতে দেখলাম বড় মাটির পাহাড়। সীতাকুণ্ডে যেমন পাথরের পাহাড় দেখেছিলাম, এখানে তেমন নয়। মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণাও ছিল, মানুষ সেখানে গিয়ে ছবি তুলছে। এরকম যাত্রাপথে সমুদ্রেরও কিছু স্পট আছে যেখানে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। এখানে চাঁদের গাড়িও ভাড়া নেওয়া যায়, তবে তার জন্য টাকা বেশি গুনতে হবে। মানুষ বেশি হলে চাঁদের গাড়ি ভাড়া করবেন। সারা দিনের জন্য হয়তো 8 থেকে 10,000 টাকা রাখতে পারে, আমি শিওর না। তবে হুট করেই এই রেঞ্জে বলবেন না, দামাদামি করবেন। 8-10 টাকারই দামাদামি করবেন, তারপর একটা চুজ করবেন। ডলফিন মোড়ে গাড়ির অভাব নেই। একটা পয়েন্টে এসে ব্রিজ পার হতে হয়, সেখানে বিজিবির চেকপোস্ট রয়েছে। গাড়ি চেক করা হয় সেখানে, যাদেরকে দেখে সন্দেহভাজন মনে হয়, কারণ জানতে পেরেছি যে এখান দিয়েই ইয়াবা চালান করা হয়। তাই এটা একটা সেন্সিটিভ পয়েন্ট। তো এখন আমরা আছি কাঁকড়া বিচে। আর এই জিনিসটা পরে আপনার মেরিন ড্রাইভ থেকে মেরিন ড্রাইভে চলার পথে হাতের ডান পাশে কাঁকড়া বিচ পড়ে। কাঁকড়া বিচে আসার জন্য কোনো টাকা পয়সা লাগে না, কোনো টিকিট ফিকিট লাগে। আর এছাড়া গাড়ি আছে, মানে বিচের মধ্যে যে গাড়িগুলো থাকে আর কি, 4 চাকার, যেগুলো আমরা পার্কিতেও দেখছি আর পতেঙ্গাতেও দেখছি। তো পার্কি আর পতেঙ্গা বিচের ভিডিও যারা দেখেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নেবেন। আর আমি ডেসক্রিপশন বক্সে অবশ্য দিয়ে রাখবো, ওখান থেকেও আপনি দেখতে পারেন চাইলে। তো এই মুহূর্তে আমরা একটা কাঁকড়া খুঁজে পাইলাম, তো দেখা যাক। বড় 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 কাঁকড়া, ওরে ভাই। তো দর্শক মন্ডলী, এই যে একটা কাঁকড়া খুঁজে পাইলাম আমাদের সাইফুল ভাই। পাওয়া গেছে কাঁকড়া পাওয়া গেছে। এই যেন কাঁকড়া না, এ হচ্ছে আমাদের ও ভাই লাল কাঁকড়া। তো এটা এখন পানিতে ধোয়া হবে, পানিতে ধুয়ে আমরা দেখবো এটাতে কি করা যায়। এখনো শিওর না এটাতে কি করতে পারি। লাল কাঁকড়ার পাহাড়ে লাল কাঁকড়া যদি না থাকে তাহলে কেমন নেবে নাকি? এটাই এটা নিয়ে একটা ছবি তোলা দৌড়ে আছে কাঁকড়ার লিগা।
এই জায়গা থেকে একটা লাল কাঁকড়া ধরা হয়েছে। আর হয়তো এই বিচে কাঁকড়া বেশি, তাই হয়তো এই বিচের নাম দেওয়া হয়েছে কাঁকড়া বিচ। প্রিয় দর্শক, তো যতদূর আমরা দেখছি যে এর মধ্যে ঢোকা নিষেধ ঝাউবনে, কিন্তু আবার দেখতেছি কিছু লোক ঢুকতেছে। তো যাতে বাঙাল, তো এই সুযোগটা তো মিস করতে চাচ্ছি না। দেখি আমিও এখন ঢুকে পড়ি যতটুকু নেওয়া যায়। চলে আমরা এখন ঝাউবনের মধ্যে ঢুকে পড়ি। তো ঠিক বললাম। রোনা তো মনে বুঝে না রাতে হয়তো না, কারণ রোনা তো মনে বুঝে না পয়সা তারা হয়তো না। মামা, আপনার নাম কি? हम अकेले हो न जाए, दूर तुमसे हो न जाए, पास आओ गले से लगा लो। এই যে আমার বন্ধু ফিমেল ভয়েস এমন ভাবে কপি করতে পারে যেন একদম বেবি নাচের ভাত মেরে খাই লেবো। মানে এই শালায় মাঝে মধ্যে এমন লেডিস ভোকাল দেয়, মানে বুঝাই যায় না যে পোলা। এরা ওর একটা ট্যালেন্ট, এটা মানতে হবে। এই গাইস, তো এখন আমরা চলে আসছি ইনানি বিচে। আগে ছিলাম কাঁকড়া বিচ, এখন চলে আসছি ইনানি বিচ। আর এখানে মূল যেই জায়গাটা ঢুকে ইন্টারিং ওয়ে, ওই জায়গায় 30 টাকা ঢুকা লাগে বন্ধু। বাট আমাদের অটোওয়ালা মামা একটু চালাকি করে অন্য জায়গা দিয়ে নিয়ে এসেছে, তো এখান থেকে ঢুকতে আন্ডা লেগেছে। বাইর কর কোনোটা আবাসা লাগে নাই ঢুকতে। তো এখন আমরা উপভোগ করবো ইনানি বিচের কিছু দৃশ্য। আপনাদের যাদের নানি আছে সবার নানিকে নিয়ে ইনানি বিচে চলে আসুন। ইলেকট্রনিক নানি নাকি? আর আমি কইতে পারি যে এই জায়গাটা মোটামুটি গোসল করার জন্য পারফেক্ট। দেখতে কোনো পেইন মনে হয় না, একদম খুব সুন্দর একটা জায়গা। আর ওই পাশে অবশ্য একটা বড় একটা রিসোর্ট আছে, দেখতে পুরো রেডিসন ব্লুয়ের মতো। আমি আপনাকে জুম করে দেখাই জিনিসটা। এই দেখুন 10x। আর এর পাশ দিয়েই ঠিক লম্বা করে একটা রাস্তা আছে, এই যে ব্রিজ টাইপের আর কি। এটা আবার মানে অর্ধেক পর্যন্ত গিয়ে দেখা যায় শেষ হয়ে গেছে। দেখছেন শেষ পয়েন্ট। আমি দেখছিলাম ঠিক ইতে হলিউডের কিছু মুভিতে, যেমন অ্যাকুয়াম্যান একটা মুভি ছিল, ওই মুভির সামনেও কাইন্ড অফ এরকম একটা জায়গা ছিল আর কি। ওটা তো ছিল একটা বড় ক্লক টাওয়ারের মতো, আর এরকম লম্বা একটা রাস্তা ছিল। তো আমরা ও সাইডে আজকে যাবো না, এত যাওয়া পসিবল হইব না। তো আমরা এই পাশ থেকে দেখি যতটুকু দেখা যায়। যা স্যার একজন বিখ্যাত শামুক কালেক্টর, সে কাঁকড়া কালেক্ট করবে, শামুক কালেক্ট করবে। আর এই যে আরেকজন মঠেল বাতবাস পণ্ডিত উইগা উঠছে, সাঙ্গের ভিতরে উঠছে পণ্ডিতে। আর এই যে ঠিক নিচে দেখতেছেন শুয়ে রয়েছে, এখানে হচ্ছে আমার বন্ধু ফুয়াদ আর আমার ভাবি, ফুয়াদের স্ত্রী। ফুয়াদের স্ত্রী ঘুমাচ্ছে। আর ওই পাশে একটা আছে ফুয়াদের, ওটা আরেকটা মানে ফুয়াদের ছেলে, ওটা ফুয়াদের ঝুঁকি পরিবার এখানে।
কক্সবাজার মোটেও বিগিনার ফ্রেন্ডলি জায়গা না। এখানে পদে পদে চোর বাটপাট দেওয়া ভরা। হ্যাঁ, আর সিন্ডিকেটের উপরে সিন্ডিকেট, মানে আপনি চক্কর খাই যাবেন, এত লেয়ারওয়ালা সিন্ডিকেট আছে এখানে। আমি প্রথম ভিডিওতেই কয়ে দিয়েছি যে বাস টার্মিনালে বাস থেকে নামার পরেই যে সিন্ডিকেট শুরু হয়ে যায়, সেখান থেকে হোটেল পর্যন্ত, হোটেল থেকে বাইরে বেরোলে মনে করেন খাবার দাবারের যে সকল দোকান, এই সকলের সিন্ডিকেট আছে। এরপরে মনে করেন যানবাহন যেগুলো, এগুলো তো আছেই নর্মাল। এরপরে মার্কেটে, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকম যে এক্সট্রা কিছু আলগা পাবলিক আসে ট্যুর গাইড হিসেবে। আপনার দরকার নাই, আপনি জানেন, সব কিছু জানেন আপনি। এরপরেও এরা এসে আপনার কানেকশনে প্যান করতে থাকবো, তারপরে আসবো, টাকা চাইবো। এরপর আরেকগুলো আছে ক্যামেরাম্যান, আপনি কিছুই বলবেন না, দেখবেন ধামধুম ক্লিক করে বেরোছি কিছু। আর এইগুলা এড়াইতে হইলে ভাই একদম কাট টু কাট কথা কইতে হইব, কথা কইতে জানতে হইব, তাহলে আপনি এগুলো এড়াইতে পারবেন। আর যদি মনে করেন যে না ছবি একটা তুলছে, টাকা এটাগুলো দিয়ে দিই, যদি আপন করেন তাহলে মনে করেন বাস খাইবেন। বিচে ঢোকার পথে একটা গোসলখানা আছে। বিচে গোসলের পর সবাই এখানে গোসল করতে আসে। কক্সবাজারের সিন্ডিকেট এলাকাগুলোর মধ্যে অন্যতম সিন্ডিকেট এলাকা হচ্ছে ইনানি বিচের এই গোসলখানা। হিসু করলেও 20 টাকা, গোসল করতে 40 টাকা, সামান্য পা ধুলেও 10 টাকা চায়। কিছু বললেই সেখানের স্থানীয় থানার রেফারেন্স দেয় এরা। এই যে দেখছেন একটালা বোকার বাচ্চা, আমি কেন ওয়াশরুম এরিয়ার ভিডিও নিলাম, সে এজন্য আমার সাথে তর্কে জড়িয়ে গিয়েছিল আর বলছিল আমি কেন ওর ভিডিও নিচ্ছি। বললাম যে শালা তুই কি এরিয়ার বাইরে নাকি, তোর ভিডিওতে আসতে ইচ্ছে না হলে মাটির নিচে ঢুকে থাক। আসলে আপনাদেরকে বলছিলাম না, চোরের মন পুলিশ। টয়লেটের জন্য 10 টাকা রাখে অনেক জায়গায়, আর ওরা 20 থেকে 30 টাকার নিচে কাউকে উঠতেই দেয় না। মানুষ মরে গেলে উঠতে দেবে না। তাই এরকম মেন্টালিটি নিয়েই এখানে আসবেন, নাহলে হুট করে ঢুকে পড়লে হেনস্থা হবেন এদের দ্বারা। আর এই ওয়াশরুমের পরিবেশ একদম জঘন্য। ওরা যেই পরিমাণ টাকা রাখে তার অর্ধেক কোয়ালিটিও তারা প্রোভাইড করতে পারে না। পাহাড় দিয়ে দেশটা ভরে গেছে আজকাল। ইনানি বিচের পাশের হোটেলগুলোতে খাবার খেতে ঢুকলাম। কক্সবাজারে আসার পর সবচেয়ে জঘন্য খাবার খেলাম ইনানি বিচের এখানে। গ্লাস ময়লা, ভেতরের পরিবেশ খারাপ, রান্নার মান খারাপ। ভাই এরা ভাতও রান্না করতে পারে না, আন্দাজে কোথেকে মাছ নিয়ে এসে বলে এটা কোরাল মাছ, ফাটপারি সব। তাই ভালো হবে যদি এখানে লাঞ্চ না করেন, অন্য জায়গায় দেখবেন। কোনো মতো প্লেটের ভাতটুকু শেষ করে বেরিয়ে পড়লাম। যাবার সময় হয়ে গিয়েছে। সবার থেকে বিদায় নিয়ে সিএনজিতে উঠলাম। ইনানি বিচ থেকে কক্সবাজার যেতে সিরিয়ালের সিএনজিতে জনপ্রতি 100 টাকা ভাড়া লাগে। তারপর চট্টগ্রামের বাস ধরলাম। আসার সময় এসেছিলাম পুরবিতে, যেটায় টাইম বেশি লেগেছিল। ভাবলাম ঠিক আছে এবার হানিফে করে যাই। হানিফের টিকিট কাটলাম 350 টাকা দিয়ে। টিকিটের টাইম দিয়েছে 5টা 15। কাউন্টারের সামনে বাস পেলাম না। 5টা 10-এ টিকিট বিক্রেতা বলছে বাস নাকি উঁচু ঢালুর উপরে চলে গিয়েছে, সেখানে নাকি বাস থেমে আছে। তো আমাকে এখন সেখানে যেতে হবে। হাঁটতে হাঁটতে 1 কিলো হেঁটে যেতেই দেখি বাস দাঁড়িয়ে আছে। বাসের নাম্বার মিলালাম। বাসের শেষ নাম্বার ছিল 3334, অর্থাৎ 3334। রাগে মাথা গরম হয়ে যাচ্ছিল, নিজেকে সংযত করলাম আর বাসে গিয়ে উঠলাম। 5টা 20 বেজে গিয়েছে, বাস ছাড়ছে না। জিজ্ঞাসা করলাম বাস কখন ছাড়বে। হেল্পাররা বলল 5:30টায়। জিজ্ঞাসা করলাম কেন, এরা উত্তরে দিল না। ইচ্ছে হচ্ছিল টিকিট ফেরত দিয়ে আসি। 6টা বেজে গেল, বাস সবে ছেড়েছে। কিন্তু জায়গায় জায়গায় থামিয়ে লোকাল যাত্রী উঠাচ্ছে, অথচ ওদের টিকিটে লেখা আছে হানিফ পরিবহন একটি ক্লোজ ডোর স্পেশাল কোচ সার্ভিস। হানিফ পরিবহনের টিকিট ব্যতীত ভ্রমণ করা কোম্পানির এবং সম্মানিত যাত্রীগণের ক্ষতির কারণ। এরা জায়গায় জায়গায় বাস থামাচ্ছে আর যাত্রী উঠাচ্ছে। আবার এদেরকে জিজ্ঞাসা করলে জোর গলায় ধমক দিয়ে বলে কাউন্টার ছাড়া নাকি ওরা যাত্রী ওঠায় না। টিকিটের মধ্যে সর্বমোট 5টা কাউন্টার দেওয়া আছে, ডলফিন মোড় আর লাস্ট স্টপেজ সহ। তো ডলফিন মোড় থেকে যেহেতু উঠেছি আর লাস্ট স্টপেজে গিয়ে থামবো, ঠিক না? তো এই 2টা বাদে সর্বোচ্চ 3টা কাউন্টার থেকে তাদের যাত্রী ওঠানোর কথা, ঠিক কিনা? কিন্তু ওরা পথে পথে বাস থামিয়ে যাত্রী ওঠাচ্ছে। যাত্রীদেরকে পৌঁছে দিয়ে যাত্রীরা যখন নামবে তখন আবার হাতে হাতে টাকা নিচ্ছে। তারও একটি ফুটেজ রাখলাম। টিকিটে খুঁজলাম কমপ্লেন করার জন্য কোনো নাম্বার আছে কিনা, কিন্তু কোথাও কিছুই পেলাম না। তখন বুঝলাম এরাও সিন্ডিকেট।
এরা ইচ্ছে করে কোনো পথ খোলা রাখেনি কমপ্লেন করার। হানিফ থেকে এরকম বাজে সার্ভিস কোনোদিন আশা করিনি। ক্রমাগত বাস থামতে থাকায় যাত্রী সবাই রেগে উঠল, যেমন এখনই ওদেরকে গণপিটুনি দেবে। তখন ওরা যাত্রী ওঠানো বন্ধ করলো আর বাস টান দিল। এরপর নতুন বাজারে এসে আমি নেমে পড়লাম। তো এ সকল তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়েই কক্সবাজারের জার্নি শেষ করলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।